বাংলাদেশে গত কয়েক বছরে বিদেশি কূটনীতিকদের তৎপরতা, আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সংবাদ মাধ্যমে সবক ও বক্তব্যের পরিমাণ কিছুটা কমে এলেও নির্বাচনী মৌসুমে বরাবরের মতো তাদের ব্যস্ততা আবার বাড়ছে বলে মনে হচ্ছে। 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোর কূটনীতিকদের আপত্তির মুখেই যে বিএনপিকে ছাড়াই সেরে ফেলতে পেরেছিল আওয়ামী লীগ, বিএনপি মনে করে ভারতের সে সময়কার কংগ্রেস সরকারের সমর্থন ছাড়া তা সম্ভব হতো না। বাংলাদেশে তৎপর কূটনীতিকদের কথায় ভরসা করে বিএনপি যদিও বা ভেবেছিল ওই নির্বাচন কারো কাছে গ্রহণযোগ্যতা পাবে না, কিন্তু শেখ হাসিনা টিকে যেমন গেছেন তেমনি অব্যাহত রেখেছেন আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন। আর আওয়ামী লীগ বারবার বলেছে বাংলাদেশের রাজনীতি বা নির্বাচন নিয়ে কোনো দেশের কোনো পরামর্শ বা উপদেশ শুনতে চায় না তারা। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন গঠনের আগে গত জানুয়ারি মাসে একবার দলে বলে রাষ্ট্রপতির সাথে দেখা করার আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকেরা। এবার ধারাবাহিকভাবে একজনের পর একজন গিয়ে একান্তে কথা বলে আসছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। ভারত, যুক্তরাষ্ট্র, ইইউ তিনের প্রতিনিধিরই সিইসির সঙ্গে নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলাপ শেষ। কিন্তু নির্বাচন অনুষ্ঠান থেকে নির্বাচনে জয়, সকল প্রসঙ্গেই বিদেশিদের হস্তক্ষেপের অভিযোগ নানা সময় শীর্ষস্থানীয় রাজনীতিকরা প্রকাশ্যেই করে আসলেও শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের অবস্থান কি কখনো টলেছিল এদের উপদেশে? 90-এর পর থেকে প্রায় সকল নির্বাচনের আগে সমঝোতা বা নির্বাচন অনুষ্ঠানের শান্তিপূর্ণ পথ খুঁজে পেতে বিদেশিরা এলেও তাদের কথা শুনল কবে কে? আগামী নির্বাচনে বিদেশি তৎপরতাই তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে নাকি সিদ্ধান্ত নেবেন আমাদের রাজনীতিকেরাই? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার কাজী ফিরোজ রশিদ এমপি। স্বাগত আপনাদের তিনজনকেই। শওকত মাহমুদ, আপনাকে দিয়েই যদি শুরু করি, মানে আমরা 2014-র 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকেই সংবাদ মাধ্যমে নিয়মিতই বলা হয় যে বিএনপি কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখছে এবং জোরদার করছে, প্রায়শই 6 মাস, 7 মাস, 8 মাস পর পর এরকম একটা সংবাদও হয়। বিএনপি কিভাবে দেখছে এবং আপনি মনে করেন কিনা যে বিদেশিদের এই তৎপরতায় কোনো অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে কোনো বিশেষ ভূমিকা রাখবে? না, বিদেশিরা দেখতে চায় বাংলাদেশে গণতন্ত্র টিকে থাকুক, নির্বাচন একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক। তারা নির্বাচনে কে জয়ী হবে, কে পরাজিত হবে, কারা সরকার গঠন করবে এই বিষয়ে কিন্তু তারা কোনো পরামর্শ দিতে চায় না। আমি বিদেশি বলতে আমি বুঝাচ্ছি যে যারা ইইউ, যুক্তরাষ্ট্র এই সব দেশগুলোর কথা বলছি। তারা বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী দেখতে চায় বলেই তারা এই পরামর্শগুলি দেয়। তাদের পরামর্শ আমার মনে হয় যে বাংলাদেশে বিদেশিদের পরামর্শের সূচনা কবে হয়েছিল সেই ইতিহাস যদি দেখতে যান তাহলে এটা অনেক পিছনে যেতে হবে। তারা যেহেতু বাংলাদেশের দাতা দেশ এবং তাদের এই সাহায্যের বা অনুদানের শর্ত হিসেবে তাকে বাংলাদেশের গণতন্ত্রটা যেন টেকসই হয়, নির্বাচন ব্যবস্থাটা যেন প্রতিনিধিত্বমূলক হয় এবং একই সঙ্গে পিসফুল পাওয়ার অফ ট্রান্সফার, শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হয়, সেটা তারা দেখতে চায়। এবং এই দেখার মধ্য দিয়ে কি অবস্থা দাঁড়ায় সেটাও তারা পর্যবেক্ষণ করে। বাংলাদেশে বিদেশি রাষ্ট্রগুলোর হস্তক্ষেপের কথা এটা একটি দলের প্রধান এমনও বলেছেন যে ওই সময়ে অমুক দেশকে গ্যাস দেওয়া হবে না বলেই আবার নির্বাচনে তারা এই কথাটা বলেছেন। এটা এক ধরনের একটা বলা হয়েছে যে তারা হস্তক্ষেপ করেছিল। এরপর আমরা দেখেছি যে 1/11-এর সময় জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি ছিলেন তিনি তার একটি চিঠির দোহাই দিয়ে সেনাবাহিনী তারা জরুরি অবস্থা জারি করে অলমোস্ট ক্ষমতা দখল করে ফেললো এবং একটি সাংবিধানিক নির্বাচনকে তারা স্থগিত করে দিল। এবং এরপরে দেখা গেল যে বিদেশিদের ক্ষেত্রে দেখা গেল যে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং খুব সম্ভবত তিনি এসে বাংলাদেশের নির্বাচনের আগে সব দলগুলো যেন নির্বাচনে যায় সেই জন্য তারা সরাসরি তারা পরামর্শ না আমি মনে করি তারা অনুরোধ করলো এবং সেই সূত্রে জাতীয় পার্টির প্রধানকে সুস্থ অবস্থায় হাসপাতালে গিয়ে বন্দী হতে হয়েছে। তো বিদেশি হস্তক্ষেপের এই পর্যায়গুলো আমরা লক্ষ্য করেছি। এখন যেটা তারা বলছে যে তারা, আপনি সূচনা বক্তব্যে বলেছেন যে তারা বঙ্গভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের আগে তারা দেখা করতে চেয়েছিল, তারা একটা মতামত দিতে চেয়েছিল এবং এখনও তারা প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলছে। আমার মনে হয় তারা যে কথাটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচনটি যেন
একটা ইনক্লুসিভ ইলেকশন, যেটার জন্য সবাই বলছে ইনক্লুসিভ ইলেকশন হোক, এবং ইলেকশনটা ফ্রি ফেয়ার করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যবস্থা কি হতে যাচ্ছে সেগুলো তারা নজরদারিতে রাখছে, এটাই তাদের উদ্বেগ। কিন্তু নির্বাচনকে বাংলাদেশে তারা এমন কোনো হস্তক্ষেপ তারা করছে কিনা এটা আমাদের জানা নেই, যে নির্বাচনে অমুককে জেতাতেই হবে, অমুক এই করতে হবে, আনতেই হবে, এই ধরনের কোনো কথা না। আমরা যে কথাগুলো আমরা বলছি, যেহেতু বিদেশিদের আগ্রহ আছে, সেই কারণে আমরা আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন সময় যে বিভিন্ন কর্মসূচি দেওয়া হয় বা প্রোগ্রাম থ্রো করা হয়, সেগুলো নিয়ে আমরা তাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরি। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি কি, আমাদের রাজনৈতিক তৎপরতা চালাতে দেওয়া হচ্ছে না, এই বিষয়গুলো আমরা বলি। এবং নির্বাচন ব্যবস্থা বিএনপি যেহেতু বলে আসছে, বলাটা কেন আমি সেটাও জানতে চাই। এই বলাটা হচ্ছে, আমি আসবো আপনার কাছে আবারও ঘুরে, এই কথাটা আমি আপনি ঘুরে আসার আগে আমি বলি, যেহেতু তারাও জানতে চায় যে আপনাদের দলের অবস্থান কি, যে আপনারা কি বলতে চান এই বিষয়ে, আপনাদের নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা বলতে আপনারা কি বোঝাতে চান, এবং আপনারা নিরপেক্ষ ব্যবস্থাপনা নির্বাচন বলতে কি বোঝাতে চান, সেটা তারা জানতে চায়। কিন্তু আমাদের এমন কোনো উদ্দেশ্য নেই যে বাংলাদেশের রাজনীতিতে বিদেশি কূটনীতিকরা এমনভাবে হস্তক্ষেপ করবে যেই হস্তক্ষেপ বাংলাদেশের সার্বভৌমত্বকে, বাংলাদেশের মান মর্যাদাকে খাটো করবে বা হেয় করবে। এই পর্যায়ে আমরা এটা নিতে চাই। কাজী ফিরোজ রশিদ, আপনার কাছে আপনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আপনি আসলে বিদেশিরা কতটা কার্যকর ভূমিকা রাখতে পেরেছে, তারা যা চায় তাই কি হয় শেষ পর্যন্ত, নাকি আমরা তো অনেক সময় দেখেছি যে অনেক সমঝোতার তারা চেষ্টা করেছেন, অনেক ফর্মুলা দিয়েছেন, কেউ কোনো পক্ষ সেরকম কর্ণপাতই করেন নাই? আমাদের নির্বাচন আসলে এটা খুব দুর্ভাগ্যজনক যে আমাদের রাজনীতিবিদদের একে অপরের প্রতি কেন জানি আমরা বিশ্বাস আস্তে আস্তে হারিয়ে ফেলেছি, যার জন্য কূটনীতিবিদরা প্রায়ই দেখি ঠিক নির্বাচন পূর্বাহ্নে তারা খুব তৎপর হয়ে যায়, তারা দৌড়ঝাঁপ শুরু করে। আমরাও আমাদের দোষ আছে, আমরাও তাদের দৌড়ঝাঁপ শুরু করি, এবং খুব দুর্ভাগ্যজনক জাতির জন্য। নির্বাচন হচ্ছে আমাদের একটা আভ্যন্তরীণ ব্যাপার। কোনো দেশের নির্বাচনের প্রাক্কালে শুনেছেন যে আমাদের দেশের কূটনীতিকরা ওখানে দৌড়দৌড়ি করে সমস্ত দলের কাছে? হ্যাঁ, একটা নির্বাচন দেখার জন্য কিছু অবজারভার যায়, সেজন্য প্রত্যেকটা দেশে কিছু লোকই আছে আলাদা, নির্বাচন মনিটরিং। সারা বিশ্বে একটা আমেরিকান নির্বাচন দেখার জন্য যায়, সিয়েরা লিওন এরকম কিছু দেশ আছে যেখানে তো জাতিসংঘের বাহিনীকেই করে দিয়ে আসতে হয় নির্বাচন, আমাদের শান্তিরক্ষীরাই করেন। শান্তিরক্ষী তো যেহেতু যেখানে একটা আভ্যন্তরীণ যুদ্ধ চলছে, দ্বন্দ্ব চলতেছে, গোত্রগতি ইত্যাদি, আমাদের দেশে সেই ধরনের কিছু নেই। অতএব আমাদের দেশে নির্বাচন আসলে এদের পরামর্শ নিতে হবে, এদের দৌড়ঝাঁপ করতে হবে, এরাই তৎপর হবে, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো তৎপরতা কাজে লাগেনি। আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের প্রয়াত দুই নেতা বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব এবং জলিল ভাই দুজনের দীর্ঘ আলাপ আলোচনা করেছিলেন ওই অনিশ্চিতের হাত থেকে একটু মুক্তি দেওয়ার জন্য। কিন্তু সালিনিয়ান যখন আসলেন, এবং প্রায় ওরা বেরিয়ে বলতেন যে আমরা টানেলের শেষ প্রান্তে একটু আলোর রশ্মি দেখতে পাচ্ছি। তা আমি মান্নান ভাইকে জিজ্ঞেস করলাম যে মান্নান ভাই আসলে কি আলোচনা হচ্ছে ভিতরে, খুব একান্তে জিজ্ঞেস করলাম, খুব বন্ধু মানুষ ছিল, বন্ধু তো বলে কিন্তু শোনেন এগুলো তো বাইরে কোনদিন বলবেন না আমি জানি, আমরা কিছুই আলোচনা করি না, আমাদের দুজনে করার কিছু নাই। আমরা হইলো পুতুল নাচে, পুতুল তো দেখেছেন সুতার টানে নাচে, অতএব আমাদের কিছুই করার নেই, আমরা বসি চাটা খাই, বাইরে এসে কথা বলে যাই, যা কিছু করবে দুই দল করবে। অতএব এখানে কিন্তু আমি যদি এখানে একটু, গতবারও তো আমরা 2014 নির্বাচনের আগেও তো আমরা দেখলাম তারাঙ্ক সাহেব আসলেন, কথাবার্তা বলছেন, কোনো লাভ হলো না। এবং মাঝে মাঝে সংবাদ মাধ্যম আমরা খবর করছিলাম যে দুই মহাসচিব আর সাধারণ সম্পাদক এই বাসায় মিট করছেন, ওই বাসায় মিট করছেন, কোথাওই কোনো লাভ হলো না। কিন্তু একটা মিটিং হয়েছিল তারাঙ্ক সাহেবের কথায়, জি, দুই গ্রুপ এক গুলশানে এক বাড়িতে বসেছিলেন। কিন্তু অন্যদিকে আবার শওকত মাহমুদ যেটা বললেন এবং বিএনপি যেটা অভিযোগ করেন যে সুজাতা সিং আসলেন, আসার পরে অনেক কিছু পরিবর্তিত হয়ে গেল বলে রাজনীতিবিদরাই আঁচ করতে পারেন, তাহলে কি আবার অনেক কিছু হয়ও তো বোধহয়? এটা আভ্যন্তরীণ ব্যাপার, এখন কে এসে কার কাছে কি কথা বলে গেছে এটা তো আঁচ করা যায়, এটা আমরা নির্দিষ্ট কিছু বলতে পারবো না, বলা সম্ভব না। তবে একটি নির্বাচন যদি দেশে না হয় তাহলে কি হতে পারে, দেশটা একটা অনিশ্চয়তার দিকে যেতে পারে। আপনি দেখেছেন যে তার আগে আমরা একটি অনিশ্চিতের মুখ থেকে ফিরে এসেছি, 1/11-কে আমরা ফেস করেছি এই জাতি। অথবা এই দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে এই জাতি কখনো চায়নি যে আরেকটি অনিশ্চিত অবস্থার সৃষ্টি হোক, যাতে
একটি নির্বাচনবিহীন সরকার বসুক ক্ষমতায়। তো সেটা কারোর জন্য কাম্য না। এই জন্য সংবিধানকে সমুন্নত রাখার জন্য একটি নির্বাচন ছিল অপরিহার্য। সেই নির্বাচনটাই কিন্তু করার জন্য, কারণ আওয়ামী লীগের সামনে আর কোনো পথ ছিল না। কিন্তু আব্দুর রহমান এমপি, অন্যদিকে তো এই প্রত্যাশাও আবার ছিল যে যেমন প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছিলেন যে এটা একটা সংবিধান রক্ষার, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। সেই সূত্রেই অনেকেরই তো এরকম প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগ আসলে এই সরকার এরকম একটি নির্বাচন করেই 5 বছর টিকে যাবে না, মানে এই নির্বাচন তাদের সকলের কাছে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটা নির্বাচন দিতে হবে, বিশেষভাবে এই কারণে যে আসলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এই দেশগুলো এই 2014 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে নানা সময় হতাশা প্রকাশ করছিল তাদের কূটনীতিকরা। না, হতাশা প্রকাশ করেছে একথা যেমন আপনার ভাষায় সত্য, অন্যদিকে বলবো যে বাংলাদেশের এই পার্লামেন্ট থেকেই কিন্তু দুইটি পদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে এবং আন্তর্জাতিক মহলে কিন্তু একটা আইপিও এবং যেটাকে বলে আমাদের সিপিইউ। সুতরাং দুইটি প্রতিষ্ঠানের প্রধানই কিন্তু নির্বাচিত হয়েছে এই আন্তর্জাতিক পার্লামেন্টারি সদস্যদের দ্বারাই, যেটা বাংলাদেশের এই পার্লামেন্টে একজন স্পিকার এবং একজন সংসদ সদস্য। সুতরাং সেই বিবেচনা আমি বলবো যে এই আপনার ভাষায় যদি সত্য হয় যে তারা একটা অনীহা প্রকাশ করেছিল বা তারা ভেবেছিল যে নির্বাচনটিকে অন্যভাবে নেওয়া, কিন্তু তারপরেও একটা জিনিস ঠিক যে আজকে একটা সরকার নির্বাচিত সরকার এবং সেই নির্বাচনে বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল, কোনো অবস্থাতেই অস্বীকার করি না, কিন্তু তারা সেই নির্বাচনে আসে নাই। আপনি করেছেন কিনা জানি না যে মার্শা বার্নিকাট আজকে দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। এর আগে হর্ষবর্ধন শ্রীংলা করেছেন, তার আগে পিয়েরে মায়দু ইউ এর আবাসিক প্রতিনিধি তিনি করেছেন। মার্শা বার্নিকাট আজকে আলোচনা করে এসেছেন যে দুইজনই নাকি সিইসি এবং মার্শা বার্নিকাট দুজনই একমত হয়েছেন যে তারা 5ই জানুয়ারি বা 15ই ফেব্রুয়ারির মতো কোনো নির্বাচন চান না। তার মানে তারা বিএনপি সহ আগামী নির্বাচন প্রত্যাশা করছেন। এটা কি কোনো চাপ তৈরি করে আপনাদের? আমার মনে হয় যে একটা জায়গায় কিন্তু আমরা একটু ভুল করছি এবং কোনো অংশে বলবো যে এটা একটু উচ্চাভিলাষী চিন্তা ভাবনার দিক। সেটা হলো যে কোনো একটি রাজনৈতিক দল যদি মনে করে থাকে বা মনে করে বসি, সেটি আমি সকলকেই বলছি যে আমরাই একমাত্র অপরিহার্য, যে আমাদের অংশগ্রহণ ছাড়া একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, সেটি কিন্তু একটি ভুল ধারণা। আমাদের এই দেশের মানুষের সার্বজনীন আকাঙ্ক্ষাটাই হলো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন, এবং সেই অংশগ্রহণমূলক নির্বাচন জাতি চায়। এবং আমি বিশ্বাস করি যে আজকের বর্তমান নির্বাচন কমিশন তারা নিজেরাও আন্তরিক এবং বর্তমান সরকারও সেই সদিচ্ছা অনেকভাবেই ব্যক্ত করেছে। তার মানে আপনারা এখন একটি অংশগ্রহণমূলক নির্বাচন করবার ব্যাপারে বদ্ধপরিকর, কিন্তু সেটা বিএনপি ছাড়াও হতে পারে এরকম একটি ফর্মুলাও আপনারা ভাবছেন? না, বিএনপি ছাড়াও হতে পারে এই ফর্মুলাটা আমরা ভাবছি না। মানে বিএনপি কোনো অপরিহার্য না? আমি বলছি যে আমি শুধু বিএনপির কথা বলছি না, কোনো রাজনৈতিক দলই অপরিহার্য না। আমার কথাটা এইভাবে বুঝেন যে আমি বলছি বিএনপিকে আমি উদ্দেশ্য করে বলছি তা নয়। যে কোনো রাজনৈতিক দলে যদি মনে করে থাকে যে আমরা এতটাই অপরিহার্য যে আমাদের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচনে অংশগ্রহণমূলক হলো না, তাহলে কিন্তু এটা একটা ভুল জায়গায় আমরা যাব। সুতরাং আজকে আমাদের উচিত হবে যে আপনি একটা জিনিস খেয়াল করেন, বিএনপি দুইবার ক্ষমতা আসবার পরে যখন ক্ষমতা হস্তান্তর করতে যায়, একটি বারও কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারে নাই। 2091 সালে যখন সরকার আসে, 96-তে দুবার সুযোগ পেয়েছে, আপনারাও এবার দ্বিতীয়বার হবে যে আপনারা পারবেন না, মানে এরকমও হতে পারে আর কি? না, হতে পারে, 2013-তে পারেন নাই, হতে পারে। এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, পারবো কি পারবো না সেই জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে। সেটা তো আপনাদের জন্য তাহলে একটি চ্যালেঞ্জ যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করা, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা। আমরা এই চ্যালেঞ্জটাকে এইভাবেই বিবেচনা নিতে চাই যে আমরা যতটুকু জানি, যতটুকু বুঝি, এবং বর্তমান সরকার প্রধান থেকে শুরু করে নির্বাচন কমিশন
আমাদের মূল লক্ষ্যটাই হলো নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজটি করতে দেওয়া। আপনি মনে করেন যে এই যে বিদেশিরা যাচ্ছেন, এটা নির্বাচন কমিশনের স্বাধীনতাকে কিভাবে আপনার কাছে আপনি কিভাবে দেখেন এটি? না, একটা বিদেশি আজকে আমাদের দাতা দেশগুলো বা আমাদের বন্ধুপ্রতিম দেশগুলো যারা আছে, তারা একটা তাদের নিজস্ব এখানে কি বলে যে অংশীদারিত্বমূলক একটা বিষয় তো তাদের রয়ে গেছে বাংলাদেশকে নিয়ে। সুতরাং সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা নির্ভেজাল একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার মধ্য দিয়ে, একটা অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার মধ্য দিয়ে একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশটা বজায় থাকুক এবং একটা স্থিতিশীল গণতান্ত্রিক ধারাবাহিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই আমাদের উন্নয়ন। একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে শওকত মাহমুদ আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি অপরিহার্য কিনা সেই প্রসঙ্গটি, এবং যেই কথাটি আজকে মার্শা বার্নিকাট এবং সিইসির বৈঠক থেকে বেরিয়ে এসেছে যে তারা একটি অংশগ্রহণমূলক মানে 15ই ফেব্রুয়ারি বা 5ই জানুয়ারি নির্বাচন চান না, সেটি নিশ্চিত করবার পথে হাঁটছি কিনা আমরা। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। শওকত মাহমুদ, আব্দুর রহমান বলছিলেন, আব্দুর রহমান এমপি, যে বিএনপি কোনো অপরিহার্য মানে বিএনপি না মানে কোনো দলেরই নিজেকে অপরিহার্য ভাববার কোনো কারণ নাই অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যে। 5ই জানুয়ারি বা 15ই ফেব্রুয়ারি নির্বাচনের উদাহরণ দিয়ে আজকে সিইসি এবং মার্শা বার্নিকাট বলেছেন যে 15ই ফেব্রুয়ারি বা 5ই জানুয়ারি নির্বাচন চান না। এই নির্বাচন না চাইতে হলে কি বিএনপি আওয়ামী লীগ দুটো দল অপরিহার্য হয়ে পড়ে? ধন্যবাদ। আমি প্রথমেই শ্রদ্ধা আব্দুর রহমান সাহেবের একটি উক্তি দিয়ে আমি শুরু করতে চাই। তিনি বলেছেন যে বিএনপি বাংলাদেশের বৃহত্তম দল, এটা উনি অস্বীকার করেন না। এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই যে বিএনপিকে উনি বৃহত্তম দল বলেছেন। এবং বৃহত্তম দল ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হয় কিনা সেটার প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। যেমন আমরা দেখেছি 2014 নির্বাচনকে অগ্রহণযোগ্য এবং বিতর্কিত নির্বাচন বলে পাশ্চাত্যের যারা পশ্চিমা দেশগুলো যে রায় দিয়েছে, সেটা এখনো তারা সেই কথাই বলে যে এই নির্বাচনটি বিতর্কিত। এই নির্বাচনকে তারা হতাশা প্রকাশ করেছে। নানা সময় অংশগ্রহণমূলক নির্বাচন আপনি যদি বলেন বিতর্কিত, আচ্ছা বিতর্কিত বলেছে, কিন্তু তাতে তো আওয়ামী লীগ সরকারের আন্তর্জাতিকভাবে কূটনৈতিক তৎপরতা চালাতে অসুবিধা হয় নাই। আব্দুর রহমান, সেটা তো অসুবিধা হবে না, সিপিইউ আইপিইউ কোনো সেটা তো অসুবিধা হবে না। আপনি যদি গঙ্গা চুক্তিতে নাও থাকে, গঙ্গা নদীতে তো পানি আসবে। আপনি আফ্রিকার একটা চরম স্বৈরাচারী রাষ্ট্রের সঙ্গেও পশ্চিমা দেশগুলোর দূতাবাস আছে, তাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকে। ওয়ার্কিং রিলেশনশিপ এক কথা, আর আপনি জিএসপি সুবিধা পাচ্ছেন না, আপনি কোথায় আটকে আছেন? আপনি প্রতি বছর তাদের যে মানে স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট বেরোচ্ছে, সেখানে বলছে বাংলাদেশে এই ঘাটতি রয়েছে। এই কথাগুলো তারা বলে যাচ্ছে। এখন আমরা এই কথাগুলোতে আমরা লজ্জা পাই কিনা যে এই কথাগুলো যে বলছে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নেই, বাংলাদেশে গণতন্ত্রের ঘাটতি, বাংলাদেশের বিরোধী দলকে জনসভা করতে দেওয়া হচ্ছে না, বাংলাদেশের নির্বাচনে অর্ধেকের বেশি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, এই কথাগুলো তো বারবার বলছে তারা। সেটা আমাদের জন্য কত কি। আমি বলছি যে একটা বিদেশি কতগুলো দেশ যারা আইপিইউ বা সিপিইউ, তারা বাংলাদেশের একজন সংসদ সদস্যকে তারা তাদের চেয়ারম্যান নির্বাচন করেছে। এর মধ্য দিয়েই কিন্তু প্রমাণ হয় না যে বাংলাদেশে একটা বৈধ নির্বাচন হয়েছে। যেমন মুসলিনী যখন ফ্যাসিবাদের তুঙ্গে অবস্থান করছে, তখন তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে মুসলিনী দাওয়াত দিয়ে নিয়ে গেল, গিয়ে বলল যে দেখুন আমাদের দেশ কত সুন্দর, কত গণতন্ত্র। রবীন্দ্রনাথ প্রথম দিকে মোহিত হয়ে গিয়েছিলেন, পরে শেষে তিনি উপলব্ধি করলেন যে না, এটা তো আসলে ঠিক না। আমার কথা হচ্ছে এই বিষয়গুলো ওই জায়গায় না। আর বিএনপি শান্তিপূর্ণভাবে কখনোই ক্ষমতা হস্তান্তর করতে পারেনি, কথাটা বোধহয় সঠিক না। বিকজ 2006-তে আমরা যখন ক্ষমতা হস্তান্তর করি, এরপরে লগি বৈঠার আন্দোলন কিন্তু বিএনপি করেনি, এটা আওয়ামী লীগ করেছিল। অথবা বিএনপি শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর করে। এবং 1996 সালের যে নির্বাচনটি ছিল, সেই নির্বাচনটি ছিল সত্যিকার অর্থে একটা সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচন। কেন বলছি আমি? আওয়ামী লীগ দাবি করলো কেয়ারটেকার গভর্নমেন্ট। 1994 সালের যে দিনে পান্থপথে দাঁড়িয়ে আওয়ামী লীগ সভানেত্রী কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্মুলাটা দিলেন, সেই দিনই দুপুরে কিন্তু তিনি, আমি পত্রিকায় রিপোর্ট দেখেছি, একজন বিদেশি শীর্ষ কূটনীতিকের সঙ্গে লাঞ্চ সেরে মহাখালীর একটি চাইনিজ রেস্তোরাঁয় সে জনসভায় এসেছিল। তো ওই মুহূর্তে কর্মসূচিটি ওনার পরিকল্পনা পেশ করার পর আওয়ামী লীগ সহ বিরোধী দল সংসদ থেকে বেরিয়ে এলো। এখন বেগম খালেদা জিয়ার সরকার
ক্ষমতাটা হস্তান্তর করবে কার কাছে? এটা আমি কথাটা শেষ করে নিই। আমি যদি আজকের আলোচনার প্রসঙ্গে একটু আপনাকে একটা প্রশ্ন করি, আপনি দুটো উদাহরণ দিয়েছিলেন যে ১/১১ আনার পেছনে একজন কূটনীতিকের তৎপরতার কথা বলছিলেন, সুজাতা সিং এর তৎপরতার কথা বলছিলেন, আর সুজাতা সিং এর কথাটা তো হোসেন মোহাম্মদ এরশাদ নিজেই বলেছেন। কিন্তু আমি মানে ফিরোজ রশিদও যেটা বলছিলেন যে অনেকগুলো তো আমরা আবার দেখেছি প্রকাশ্যে ঘটা ঘটনা যেগুলোতে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারেননি বিদেশি কূটনীতিকরা। এমনকি 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনের বিষয়েও আপনাদের প্রত্যাশা অনুযায়ী কোনো ফলাফল এনে দিতে পারেন নাই বিদেশি কূটনীতিকরা। না, আমরা বিদেশি কূটনীতিদের কাছে কিন্তু এটা চাইনি। যখন সেই সময়ের সরকার প্রধান বলেছেন এটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা নির্বাচন এবং শিগগিরই সে প্রতিনিধিত্বমূলক নির্বাচন হবে, এই কথাটা তিনি বলেছিলেন। সেই কথাতে এবং যেহেতু দেশ একটা গোলযোগের মধ্যে রয়েছে, সেই থেকে স্বাভাবিক অবস্থা প্রত্যাবর্তনের জন্য সেই বিষয়টি তখন বিএনপি মেনে নিয়েছিল। আমি যে কথাটি বলতে চাচ্ছি 96তে যখন এই কার কাছে ক্ষমতা হস্তান্তর করবে তখন উনি সংসদে নির্বাচন করে সেই নির্বাচনের পরে সংসদের মেয়াদ ছিল 15 দিন বা 20 দিন, তার মধ্যে সংবিধান সংশোধনী বিল পাশ করাতে হয়েছে, কারণ যেহেতু সংসদে সংবিধান সংশোধনী বিল পাশ করার মতো সেই কারণে ওটা করে ক্ষমতা হস্তান্তর করে বিএনপি চলে গেছে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। বরং তখন একটা সেনাবাহিনীর তদানীন্তন কর্মকর্তারা একটা কুপ্রচেষ্টা চালিয়েছিলেন যেটা নিষ্ফল করে দেওয়া হয়েছিল। তো আমার কথা হচ্ছে যে বিদেশিরা কূটনীতিকরা বলেছেন যে 15ই ফেব্রুয়ারি বা 2014-র মতো নির্বাচন তারা দেখতে চান, এটা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন। এর অর্থই হচ্ছে ওই নির্বাচনগুলি ত্রুটিপূর্ণ ছিল, বিতর্কিত নির্বাচন ছিল। এখন নির্বাচন কি তারা দেখতে চান যে একটা ফ্ললেস নিউট্রাল একটা ইলেকশন, যে ইলেকশনের মধ্য দিয়ে জনরায় প্রতিফলিত হবে, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এবং ভোটের ফলটা যথাসময়ে যথাভাবে প্রকাশিত হবে। এবং নির্বাচনকে অনুষ্ঠান করার জন্য যেই ধরনের মুক্ত রাজনৈতিক পরিবেশ প্রয়োজন, শুধুমাত্র 3 মাসের জন্য তো মুক্ত রাজনৈতিক তৎপরতা থাকলে হবে না। যেমন এখন বিএনপির যারা নেতারা আছেন তারা এলাকায় গেলে তারা সভা করতে পারেন না, বিএনপি কেন্দ্রীয়ভাবে সভা করতে পারে না। অর্থাৎ নির্বাচনের 1-2 বছর আগে যদি এরকম একটা পরিবেশ থাকে যে আপনি মুক্ত রাজনৈতিক চর্চাই করতে না পারেন, তাহলে হঠাৎ করে একটা নির্বাচন যেটা আসবে সেটা এই নির্বাচন কিন্তু কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না। কাজী ফিরোজ রশিদ এমপি, আপনি মনে করেন কিনা যে সেই পরিবেশ, যে পরিবেশের কথা বিএনপি তো নিয়মিতভাবেই বলছে, নির্বাচনের পরিবেশ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পথে হাঁটাতে কূটনীতিকদের তৎপরতা কোনো কাজে আসবে? শুনুন, নির্বাচন কমিশন অবশ্যই চাবে যে একটি সকলের কাছে গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন, সকল দলের ছোট হোক বড় অংশগ্রহণমূলক একটি নির্বাচন, যে নির্বাচনটা সকল বিতর্কে ঊর্ধ্বে থাকুক, এটা নির্বাচন কমিশন চাবে। বাণিজ্যকেও যেটা চেয়েছেন, আমি গেলেও একই কথা বলে আসবো। আমাদের যখন ডাকবে আমরা বলবো যে সকল দল অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু ভালো নির্বাচন আমরা চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটা কতটুকু সম্ভব হবে, কারণ আস্থার যেখানে অভাব রয়ে গেছে, ঘাটতি রয়ে গেছে। আর একটি কথা যে আপনি বলছেন যে গতবারের মতন তাহলে কি ওই একই অবস্থা হবে কাউকে বাদ দিয়া, এটা এই একটা ভয়াবহ অবস্থা কেউ চায় না। দেশকে বাঁচাতে জন্য সবারই এগিয়ে আসতে হবে, সবাই ছাড় দিতে হবে। কারণ একই ট্যাকটিসে তো প্রত্যেকবার গোল দেওয়া যায় না, সেখানে তো ডিফেন্ডার থাকে, অতএব ট্যাকটিস চেঞ্জ করতে হবে। দুইটি দলই কিন্তু এই যে একটি পয়েন্ট অফ নো রিটার্নে যাওয়ার জন্য দুইটি দলই দায়ী আমি মনে করব। শুধুমাত্র একটি দলকে দায়ী করবেন, আওয়ামী লীগের দায়ী করবেন তারা কেন ইলেকশন করলো ওই আছে। এখন কিন্তু গত কয়েক বছরে আপনার মনে হয় কিনা যে বিদেশি কূটনীতিকরা যত ঘন ঘন রাজনৈতিক বিষয়ে সংবাদ মাধ্যমে, অবশ্য আরো 1.5 বছর বাকি আছে, বক্তব্য দিতেন, এই বিষয়টি একটু কমে এসেছে মনে হয় কিনা? কমে এসেছে, তারা দেখছে যে তাদের এই সমস্ত আনাগোনা দৌড়দৌড়ি সব নিষ্ফল। কারণ বাঙালি এমন একটি জাত কারো কিছু মানতে চায় না। স্বাধীনতা যুদ্ধের সময় বহু বড় বড় দেশ আমাদের মধ্যে ভেটো প্রয়োগ করতে চেয়েছিল, আমরা তাতে কিছু তর্ক করি। বলেছেন যে এত জটিল রাজনৈতিক পরিস্থিতি নাকি উনি 35 বছরে দেখেন নাই। 35 বছরে কি দেখবেন, মানে কূটনৈতিক জীবনে 100 বছর নাই বাঙালি জাতিকার কাছে বসতে শেয়ার করে না। এখন মুশকিল হচ্ছে কিভাবে মূল সমস্যা হলো ক্ষমতা হস্তান্তর, যেটা আপনি বারবার যেটা জোর দেন, ক্ষমতা হস্তান্তর। যেটা হয়েছিল যে বিএনপি রহমান সাহেব বললেন যে একবারও ভালোভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেনি। এই ক্ষমতা হস্তান্তর হলো আসল কথা, কে ক্ষমতা দেবে এটা বড় কথা না। একটি দল ক্ষমতা হস্তান্তর একটি দলের কাছে করবে, যদি নির্বাচনে যেই জয় হোক তার কাছে ক্ষমতা দেবে, আর যদি এরা থেকে যাবার থেকে যাবে। কিন্তু এইখানে হলো প্রবলেমটা,
একটি দল যদি মনে করে যে ওই দল ক্ষমতা আসলে আমাকে নিশ্চিহ্ন করে দেবে, তাহলে তারা কখনো সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন করার পথে যাবে না। আবার এই দল যদি মনে করে যে আমি একটা ভালো নির্বাচন দিলে বিএনপি আসার সঙ্গে সঙ্গে আমি যা করছি তার থেকে শতগুণ বেশি প্রতিশোধ নেবে, তাহলে সেইখানে আমরা গণতন্ত্রকে ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারবো না। সেই কারণে আপনি যেটা চিন্তা চেতনার মধ্যে আছেন, অথবা বিদেশে যে দৌড়ঝাঁপ করে কয়েকদিনের মধ্যে দেখবেন যে আমরা রাজনীতিবিদরা সিএসির নাম আমন্ত্রণ যাবে, আমরাও প্রতিনিধি দল যে ভালো ভালো কথা বলবো। এবং টেলিভিশনের সামনে সবসময় আমরা যখন টেলিভিশনের সামনে ধরেন আমাদেরকে ভালো কথা বলি যে আমরা সুষ্ঠু সুন্দর। খারাপ কথাটা হয় কোথায়? ওই যে একই জায়গায় ক্ষমতা হস্তান্তর কিভাবে হবে সেটা নিয়ে সবাই ক্ষমতার এই যে এটা আছে, সিংহাসন আছে, এখানে কেউ না। সমস্যাটা তার মানে তো আসলে আপনাদের সদিচ্ছার উপরেই সব নির্ভর করছে। আব্দুর রহমান এমপি, সমস্যাটা কোথায় হয় জানেন? যে কাউকে নিশ্চিতকরণ করা যে আপনাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে, মূল সমস্যাটা বোধহয় এখানেই। কারণ আপনাকে একটু পেছন ফিরে তাকালে দেখতে পাবো যে আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করি এবং 3টি রাজনৈতিক জোটের একটা রূপরেখা ছিল এবং যার ভিত্তি ছিল মুক্তিযুদ্ধের চেতনা এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনায় আমাদের এই জাতিকে ফিরিয়ে নেওয়া। তো বিএনপি 91 সালে ক্ষমতায় আসার পরে কিন্তু তারা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল এবং 3 জোটের রূপরেখার ব্যাপারে যখন মহামান্য রাষ্ট্রপতি বললেন যে এর যদিও রাজনৈতিক সাংবিধানিক কোনো ভিত্তি নেই কিন্তু রাজনৈতিক গুরুত্ব আছে, সেই কথার পরে থেকে কিন্তু বিএনপি সেই জায়গাটা থেকে ফেরত আসলো এবং এটার উদ্যোগ গ্রহণ করেছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সুতরাং কোনটা এই বিষয়টি কেন বললেন আমি সেটা না, আমি বলছি এই কারণে যে এবং একটা কি বলে যে অলিখিত চুক্তি ছিল যে 3টে নির্বাচন আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা দেখব এবং দেখে আমরা আমাদের এই যাত্রাপথটার ফলাফল আমরা কি পাই সেই জায়গাটা থেকে আমরা পরবর্তী পথ আমরা অনুসন্ধান করব। কিন্তু এখানে দেখা গেছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুইটি বার কিন্তু শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হয়নি। সুতরাং আজকে এর ভিতর দিয়ে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে এই ব্যবস্থাটা সারা জীবনের জন্য চলতে পারে না, সংবিধানকে অবশ্যই আমাদের অবলম্বন করতে হবে। তো সুতরাং একটা সংবিধান সম্মত নির্বাচন হওয়ার ক্ষেত্রে গত নির্বাচনে বিএনপি যেই বড় ভুলটি করেছে এবং আমি মনে করি যে আজকে তাদের এই উপলব্ধি বোধের জায়গা থেকেই তারা নানাভাবে কৌশল অবলম্বন করছে মানসিক একটা চাপ প্রয়োগের জন্য, যে তারা নির্বাচনে আসবার জন্য ভিতরে ভিতরে খুবই প্রস্তুত। এবং মওদুদ সাহেব তো বলে সেদিনকে প্রকাশ্যই বললেন যে নির্বাচনের জন্য প্রস্তুত না, ফখরুল ইসলাম আলমগীর বলছে। এখন কূটনৈতিক তৎপরতা বলেন, নির্বাচন কমিশনের উপরে চাপ প্রয়োগ বলেন, সরকারের উপরে চাপ প্রয়োগ বলেন, রূপরেখার কথা বলেন, আমার মনে হয় যে এই বিবেচনায় বিএনপি গত নির্বাচনে যেই ভুলটি করেছে, আমরা আশা করব গণতন্ত্রের স্বার্থে দেশে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সেই ভুলটা তারা আর করবে না। আমি একটা বিরতির পর শওকত মাহমুদ আপনার কাছে জানতে চাইবো, জি আমাকে একটা বিরতিতে যেতেই হবে, আমি আপনার কাছে জানতে চাইবো যে ইইউ বলছে যে তারা নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে, স্বাভাবিক কারণেই তারা পর্যবেক্ষক পাঠায়নি, এটি নিয়েও তাদের কথা হয়েছে। এই বিদেশি পর্যবেক্ষকরা এবং বিদেশিরা তৎপর থাকলে অবাধ সুষ্ঠু নির্বাচন হবার প্রক্রিয়াটিও আরো নির্ভরযোগ্য হতে পারে বলে বিএনপি বা আপনি মনে করেন কিনা? একটা বিরতির পর আমি ফিরছি, দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। শওকত মাহমুদ, শুরুতেই আপনার কাছে যেতে চাই। আব্দুর রহমান এমপি বলছিলেন বিভিন্ন প্রসঙ্গে আপনি উত্তর দেওয়ার কথা ছিল না। একটি কথা তিনি বলেছেন 3 জোটের রূপরেখার কথা, আমি আসলেই আনন্দিত হয়েছি, কারণ 3 জোটের রূপরেখাটা কোনো সাংবিধানিক রূপরেখা ছিল না, কিন্তু রাজনৈতিক মূল্য অনেক বেশি ছিল। যে স্বৈরাচারের বিরুদ্ধে সকল রাজনৈতিক জোট একত্রিত হয়ে একটা রূপরেখা তৈরি করেছিল, কিন্তু সেই রূপরেখাটি কি ভঙ্গ হলো কেন
সেটা কিন্তু আমরা ইতিহাসটা খতিয়ে দেখি না। এই রূপরেখার অন্যতম বড় প্রত্যয় ছিল যে স্বৈরাচারের সঙ্গে কোনো দল আর কখনো আপোষ করবে না, স্বৈরাচারের সঙ্গে। কিন্তু আমরা 91-তে বিএনপি ক্ষমতায় গিয়ে দায়িত্ব লাভের পর, দেশ পরিচালনার দায়িত্ব লাভের পর যখন গেল, তখন বিএনপির বিরুদ্ধে যে কেয়ারটেকার গভর্নমেন্টের মুভমেন্ট শুরু হলো, তখন কিন্তু আওয়ামী লীগ স্বৈরাচার এরশাদের দলকে তার সঙ্গে নিল, এমনকি জামাত ইসলামী তাদের সঙ্গে ছিল। এবং যেই ছবিটি অনেক বিতর্কের ঝড় তুলেছে, মতিউর রহমান নিজামী জাতীয় পার্টির নেতা এবং শেখ হাসিনা এক টেবিলে এক সারিতে বসে রয়েছেন, তো সেটার স্বৈরাচার তিন জোটের রূপরেখাটা কিন্তু ভঙ্গ হলো সেই জায়গাতেই। সেই জন্য আমি মনে করি যে তিন জোটের রূপরেখাটা বাংলাদেশের রাজনৈতিক দলিল হিসাবে এটা খুব বড় দলিল ছিল, কিন্তু সেটা ভঙ্গ হয়ে গেছে। সেকেন্ডলি, সেটা ভঙ্গ হলো কেন? সেটা ভঙ্গ হয়েছে আমি স্বৈরাচারের সঙ্গে একসঙ্গে মিলে আন্দোলন করার কারণে। না না, আন্দোলন হবার প্রশ্ন উঠলো কেন? না, আমি তো এখানে কাউন্টার আর্গুমেন্টের জন্য আমি বলিনি। আপনি যখন বলেছেন আমি কিন্তু কথা বলিনি, আমি আমার কথাটা আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি কথা বলছি। সেকেন্ডলি, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা, যে সংসদের পার্লামেন্টারি কমিটি এই সংবিধান সংশোধন বিল চূড়ান্ত করেছিল, যদি সেই কমিটির মিটিংয়ের প্রসিডিংস আপনারা দেখেন, কমিটি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখতে চেয়েছিল শেষ পর্যন্ত, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে তাদের সিদ্ধান্তটি চেঞ্জ করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটা আরও কিছুদিন থাকবে, যেমনি করে উচ্চ আদালতের রায়ও ছিল এবং সেটা ওই কমিটিও চেয়েছিল, কিন্তু সেটা বাস্তবায়ন করা হয়নি। থার্ডলি, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা যেটা কাজী ফিরোজ জোশী সাহেব বলছেন, এটা একটা বড় সমস্যা। এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার দলীয় কর্মীদের যেভাবে উদ্বুদ্ধ করছেন, তিনি একাধিকবার বলেছেন তাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে যে এই নির্বাচনে হারা যাবে না, হারলে কিন্তু দেশ থেকে পালাতে হবে, এই কথাটা বলছেন। তার মানে একটা ফিয়ার সাইকোসিস থেকে তিনি দলকে পুনরুজ্জীবন করতে যাচ্ছেন যে ক্ষমতা হস্তান্তর করলেই কিন্তু, বা আমরা হারলেই কিন্তু, ক্ষমতা হস্তান্তর করলেই কিন্তু আমাদের বিপদ হবে। আমার মনে হয় না গণতন্ত্রে এই বিপদ আছে, কারণ আমরা যে রূপকল্প দিয়েছি সেখানে বেগম খালেদা যে পরিষ্কার বলেছেন যে আমরা একটি কালা কানুনবিহীন, নির্যাতনবিহীন একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই এবং সেখানে প্রতিহিংসা প্রতিশোধের কোনো পর্ব থাকবে না। এই কথাটি আমি এই কারণে বলছি যে বিদেশি কূটনীতিকরা নির্বাচনে পর্যবেক্ষক পাঠালে, বিদেশি পর্যবেক্ষকদের কথা যেটা বলেছেন, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক এটা প্রায় সকল নির্বাচনই থাকে। গত নির্বাচনে তারা পাঠায়নি, কারণ তারা মনে করছে এই নির্বাচনটি একটা অর্থহীন নির্বাচন, সেই কারণে সেটাতে আপনি মনে করেন কিনা অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ একটা অংশ। বিদেশি পর্যবেক্ষকরা থাকলে নির্বাচন কমিশন বা নির্বাচনী কর্মকর্তারা একটা চাপের মধ্যে থাকে, তাদের কোনো কুকৃত্য হলে সেটা প্রকাশিত হয়ে যাবে। এটা একটি অংশ মাত্র নির্বাচনী পর্যবেক্ষক, কিন্তু মূল নির্বাচনী ব্যবস্থাপনার যে কাঠামোটা থাকবে, সেই কাঠামোটা যদি ফ্রি ফেয়ার ইলেকশনের কাঠামো না থাকে, সেখানে বিদেশি পর্যবেক্ষক এসে দেখলেও সেই কাঠামোর মধ্যে যদি দেখেন, তাহলে তারা এসে দেখেন যে ভোট কেন্দ্রে সেদিন ভোট পড়ছে কিনা, মানুষ লাইনে কত লম্বা লাইন হচ্ছে, তারা লাইন দেখে আশ্চর্য হয়ে যান, এত মানুষ, তাদের সাথে এত লাইন হয় না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক পরিবেশ এবং নির্বাচনের অনুষ্ঠানটা পুরা বিধিসম্মতভাবে, বিধিগতভাবে এটা ফেয়ার ইলেকশন হচ্ছে কিনা, এটাই হচ্ছে বড় কথা। শুধু পর্যবেক্ষক দিয়ে এটা সম্ভব না। কাজী ফিরোজ রশিদ মোশাররফ হোসেন, আমি বলবো যে খুব আশাবাদী দর্শক, তিনি বলছেন, কিংবা হতে পারে তার পর্যবেক্ষণ ঠিক কিনা সেই প্রশ্নটি করব। আওয়ামী লীগ 5ই জানুয়ারি নির্বাচন করে দেশে বিদেশে যে গ্রহণযোগ্যতা হারিয়েছে, তাই আগামী নির্বাচনে বিএনপিকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগই এখন মরিয়া, নির্বাচন কাছে এলে আওয়ামী লীগ অনেক ছাড় দেবে, এটাও একটা দেখবার হতে পারে কিনা? আমি তার আগে কিছু কথা বলি, দৃষ্টিভঙ্গি হতে পারে কিনা। এই যে নির্বাচনে প্রথম আপনাকে কি করতে হবে, গণতন্ত্র ঠিক রাখতে হলে জনগণের রায় মানতে হবে, জনগণের উপর ভরসা করতে হবে। শুধু বিদেশিদের উপর ভরসা করবেন এবং সিইসির উপর ভরসা করবেন যে নির্বাচন কমিশন আমাকে জিতিয়ে দেবে, এই ভরসায় কাজ হবে না। আপনার মূল হচ্ছে শক্তি হচ্ছে জনগণ। তারপর যদি ভরসা না থাকে, কামান বন্দুকের ভরসা করে আপনি নির্বাচন করতে পারবেন না, কথা খুব পরিষ্কার। 70-এ নির্বাচন আমরা দেখেছি, বঙ্গবন্ধু এলএফের অধীনে, তখন দেশের সামরিক শাসন খানের, পাকিস্তানি আমল, তার সময়ে উনি নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, অর্থাৎ তার সেই শক্তি ছিল জনগণ আমার পক্ষে থাকবে, না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না, অসুবিধা ছিল না। কিন্তু জনগণের উপরে আপনাকে আস্থা রাখতে হবে। আস্থা যখন হারিয়ে যান, তখনই আপনার কামান বন্দুক বোমার উপর নির্ভর করতে হবে। আপনি দেখেন দুইটা, আজকে আমি বলছিলাম যে এই যে গণতন্ত্র এবং সংবিধানে আপনার নিয়ে আসলেন যে তত্ত্বাবধায়ক সরকার, এটা অগণতান্ত্রিক একটা পন্থা। কেন তত্ত্বাবধায়ক সরকার হবে, কোথায় আছে? এইগুলো আপনার নিয়ে আসলেন,
গণতন্ত্র তো সেদিনই নষ্ট করলেন, এবং আমাদের সংবিধান প্রথম জলাঞ্জলি কে দিয়েছে জানেন? এই বিচার বিভাগ থেকে আপনারা নির্বাহী বিভাগে নিয়ে আসলেন প্রধান বিচারপতিকে, এনে দেশের সংবিধান অনুযায়ী আমরা তার উপর ক্ষমতা দিলাম, উনি একটা নির্বাচন নিরপেক্ষভাবে করবে, কিন্তু আমাদের নির্বাচন করতে দিলেন না। এটা হলো গণতন্ত্র প্রথম নষ্ট করছেন আপনারা। তার 3 দফা 3 দলের রূপরেখায় সাইকেল পার্টিও নিছিলেন আপনারা 3 দল কইরা, যাতে 2 জনও লাগে নাই সিটে, এইরকম দলও আপনারা নিছিলেন, নিয়ে 3 দল করছিলেন। এক দলের সাথে বোঝার জন্য গোটা জাতি এক করে ফেলাইয়া তারপরে একটা তামসার রাজনীতি নির্বাচন করলেন, আমাদের নির্বাচন করতে দিলেন না। সেই নির্বাচন 38টা আসন আমরা জেলখানায় বসে পাইলাম। আপনারা সব জেলে নিয়ে যে হাত পা বাঁধে দেওয়া হয়, আপনারা পারবেন নির্বাচন আসতে? গতবার আসতে পারছেন? তা আপনারা কেন দেখেন না যে তারপরে আমরা সেই নির্বাচনকে চ্যালেঞ্জ নিয়েছি? কেন আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সংবিধান কে নষ্ট করছে? শাহাবুদ্দিন সাহেব। কেন নষ্ট করছে? আর উনি নির্বাহী বিভাগে ছিলেন, ঠিক আছে, শাহাবুদ্দিন সাহেব তো নিজে নিজে আসেন নাই, মানে রাজনৈতিক দলগুলো নিয়ে এসে এত দন্যতা এই 3 দলের রূপরেখা এত দন্যতা ছিল যে তারে পাও ধরে নিয়ে বসানোর পর সে কাকে যে কামাল ডাক্তারের কথায় কাকে যে আমার এখন আবার ওইখানে যাইতে হবে, কি আমার বিরুদ্ধে মামলা আছে শাহাবুদ্দিন সাহেব, সেই মামলার বোঝা লইয়া উনি আবার বিচার বিভাগে ফিরে গেছে। পৃথিবীর কোন দেশের ইতিহাসে নাই। সংবিধান সেদিন সেদিন ফসল হিসেবে তিনি গেছেন এবং তিনি ফিরছেন সংসদের অনুমতি নিয়ে। ভাই কোথাও অভ্যুত্থান করতে পারেন নাই। ঢাকা শহরের ওই শাপলা চত্বর ছাড়া কোথাও অভ্যুত্থান ছিল না। বাংলাদেশের কোনো জায়গায় আপনাদের কোনো ঠাই ছিল না। এই কথা ভুয়া অভ্যুত্থান ঘটেছিলেন, আন পারলেন না কেন? এবার আপনি কোন অভ্যুত্থান ঘটাতে পারলেন না কেন? আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা জানি কার অভ্যুত্থানে কতটুকু তেজ আছে, কার কতটুকু কি আছে। ও ক্ষমতা এই দেশে আপনিও সন্তান, আমিও সন্তান, সব জানা আছে। আপনার কাছে একজন দর্শক প্রশ্ন করেছেন, আলা হাসান, আমরা নিশ্চয়ই আলা হাসান আক্কাস প্রশ্ন করেছেন, ফিরোজ রশিদ আপনার কাছে জানতে চাই, সংবিধান রক্ষার্থে যেন তেন নির্বাচন দিলে তাহলে আর সংবিধান ঠিক থাকলো কোথায়? তাই তো দিতে হবে, ক্ষমতা থাকার জন্য। যে নির্বাচনই যেন তেন কি? নির্বাচনে কোনো যেন তেন নাই। একটা নির্বাচন তারিখ পড়বে, নির্বাচন মানুষ আসবে, ভোট দেবে, চলে যাবে। কেটা আইলো না আইলো, আমি না আসলে কি কার কি আসে যায়? গত নির্বাচনে আমাদের জেলে ঢুকে দিয়েছিলেন সমস্ত জেলে। ওনারা চাইছে যে আমরা না আসি, তাতে গণতন্ত্র নষ্ট হয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে না, আমরা আসতে হবে। ওনারা যে বাদ দিছে, হাত পা বান্ধে নদী পাড়ে যাই কয়েক যে রহমান সাহেব আর সকাল সাহেব 7টায় আপনারা 7টায় দেবেন, দিছি লাভ, হাত পা বান্ধা অবস্থায়। কোন রকম ওনারা 7টায় উঠে গেছে উপরে, আমরা কোন রকম ধাপটি মুখে যে উপরে উঠছি। আপনি আসলেন কিভাবে? ডুবে মারলেন না কেন? এই তো আপনার গণতন্ত্র। আমরা সেটা দেখেছি, তারপর আমরা নির্বাচনে গেছি, তারপরে তো হাত পা বান্ধি নেই। আপনি আসেন না কেন? আসেন নির্বাচনে। আব্দুর রহমান এমপি, শেষ মন্তব্য। জি জি, আমি এই শেষ মন্তব্যটি করতে চাই। আসলে এই যে শওকত সাহেব কতগুলো কথা বললেন, সেটি হলো যে ওনাদের গণতান্ত্রিক চর্চা করবার অবস্থা নাই, মিটিং মিছিল করবার অবস্থা নাই, পরিবেশ নাই। কিন্তু এই ঢালাওভাবে এই ধরনের অহেতুক একটি অযৌক্তিক কথা বলে নির্বাচনে তারা যে একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্রেও তাদেরও একটা সহায়ক ভূমিকা পালনের জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু তারা নষ্ট করতেছে। এবং যেখানে তারা মিটিং করতে যাচ্ছে, সমাবেশ করতে যাচ্ছে, তাদের নিজ দলের ভিতরে কিন্তু 4 গ্রুপ 5 গ্রুপের গোলাগুলি, মারামারি, হাতাহাতি। গোলাগুলি এখনো তারা শুরু করেনি, গোলাগুলিটা এখনো আপনাদের কোন দলেই হচ্ছে মূলত। জি, কিছু মঞ্চ দখল, সামনের আসন দখল, এসব হচ্ছে না। আমাদের এখানে হচ্ছে, আপনাদের এখানে গোলাগুলিও হচ্ছে। আমাদের এখানে গোলাগুলি হচ্ছে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে হচ্ছে যে না তা না, কিন্তু আমাদের দলীয় ফোরামে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে কিছু হচ্ছে না, এটা আপনাকে আমি নিশ্চিত করে বলতে পারি। তো সেই জিনিসগুলো কিন্তু বিএনপিতে হচ্ছে। 1 2 নম্বর হলো যে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগের একজন কি মন্তব্য করেছেন যে বিএনপিকে আনার ক্ষেত্রে তাদেরও কি বলে যে ভূমিকা থাকতে হবে। আমি অবশ্যই বলি, এবং আমাদের সরকার প্রধান রাজু একজন দর্শক এই প্রশ্নটি প্রায় প্রতিদিন আসে যে এত উন্নয়নের পরও আওয়ামী লীগ জনগণের উপর আস্থা রাখতে পারছে না বলে। আমরা জনগণের উপর সম্পূর্ণ আস্থা আছে, এবং আমরা তো মনে করি যে আজকে একটা নির্বাচন সময় মতো হবে, সেই নির্বাচনটা আমরা করব না, বা সেই নির্বাচনে কাউকে অংশগ্রহণ করতে দেব না, বা এমন কোনো কালাকানুন আমরা আরোপ করছি না, বা এমন কোনো বিধিনিষেধ আরোপ করছি না। আমাদের আচার আচরণ উচ্চারণ দিয়ে আমরা এমন কিছু করছি না যে কাউকে নির্বাচনের বাইরে রাখবার মতো কোনো মতলব আমাদের আছে। সুতরাং আমরা সকলকেই চাই এই নির্বাচনে অংশগ্রহণ করি। তাহলে আমরা কেন না, আমরা কেন
ভয় পাবো। জনগণের কাছে, জনগণের উপর আমাদের আস্থা, তাদের প্রতি আমাদের বিশ্বাস আছে বলেই আমরা তো মনে করি যে আগামী নির্বাচনটি একটি উদাহরণ হিসেবে আসলে বিএনপি অনেক পর্যবেক্ষক এবং খবরাখবর পড়লে মনে হয় যে হামলা মামলার ঘটনাগুলো তো একটি ভয়ের লক্ষণ বলে অনেকে মনে করছেন, যে প্রচুর রাজনৈতিক হামলা মামলার ঘটনাটা আপনার শুধু মনে পড়ে আপনার 103 জন মানুষকে পুড়িয়ে মারবার ঘটনা মনে পড়ে না? আপনার বাসের ভিতরে ট্রাক ড্রাইভারকে জ্যান্ত পুড়িয়ে মারবার ঘটনা আপনার মনে পড়ে না? মায়ের কোল থেকে শিশুকে বা কি বলে যে আগুনে পুড়িয়ে হত্যা করবার কথা মনে পড়ে না? আপনি কি সে কথা ভুলে গেছেন? সব কথাই মনে পড়ছে। শেষ করছি একটা, আমরা তো স্বৈরাচার ছিলাম, এখন আমরা স্বৈরাচার। আপনার দর্শক একজন লিখেছেন, কিন্তু এখন তো গণতন্ত্র লহর বইছে, একদম নহর বইছে সারা দেশে গণতন্ত্র। এখন আপনাদের কেমন লাগে? এখন দেখেন না দেশ কেমন ভাবে চলছে, স্বৈরাচার কত প্রকার কি কি এখন দেখবেন। শওকত মাহমুদ, হামলা মামলার ঘটনা শুনলেই কিন্তু আপনি মানে আপনি শুরু করেছিলেন সেই জায়গা থেকে যে পরিবেশ সৃষ্টি হচ্ছে না, কারণ এই 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 হামলা মামলার ঘটনাগুলো আছে। না দেখুন, এত মিথ্যা মামলা দিয়েছে, যেমন আমার বিরুদ্ধে মামলা হচ্ছে প্রায় 62। বলা হচ্ছে যে আমি যখন প্রেস ক্লাবে বসে আছি আমি 14 গ্রামে বাসে আগুন দিয়েছি। তো এখন এই ধরনের মামলা, একটা মামলাগুলো দেওয়ার ক্ষেত্রে একটা মিনিমাম একটা জাস্টিফিকেশন থাকা প্রয়োজন। সেই ক্ষেত্রে গড়ে মামলা দিয়ে দিচ্ছে, এবং ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী অফিসের সামনে ঢাকা সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন দিয়েছেন, এইসব মামলা হচ্ছে। যেটা সব জনগণ বুঝতে পারে যে মামলাগুলোর ভিত্তি কি, কোনো ভিত্তিই নেই, এবং এই জ্বালাও পোড়ার রাজনীতি বিএনপি করে না। যেটা আমি বলতে চাই কাজী ফিরোজ সাহেব যে শেষ কমেন্টটা করলেন, এটা কি আমার উদ্দেশ্যে করলেন না আমি বুঝতে পারলাম না। স্বৈরাচারের বাকি আছে, আমি জানতে চাইছি। আচ্ছা, এটা আপনি যেহেতু গণতন্ত্রের নহর বইতেছে এখন, আপনার কথায় আমার কথায় গণতন্ত্রের নহর বলছে না। আপনার যে সংসদে গতকালের বক্তৃতায় যা এসছে, এতে করে তো আর আমাদের নতুন করে বলার কিছু নেই যে বাংলাদেশ কিভাবে চলছে। তো সেই কথা আমি আর বলতে চাই না, আপনার কথাই বলবো। আমি শুধু একটি মন্তব্য করব। শওকত মাহমুদ, আমি একটা শেষ কমেন্ট করি যে যেই দল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায় তাদের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। তারা নিরপেক্ষ নির্বাচন এবং তারা পরীক্ষিত, একটা কথা তারা নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না। হলো যে উনি বললেন ওর নামে মিথ্যা মামলা হয়েছে। আমি আব্দুর রহমান, আওয়ামী লীগের তখন অর্গানাইজিং সেক্রেটারি, এবং সাবের হোসেন চৌধুরী, দুইজনের বিরুদ্ধে কিন্তু প্লেট চুরির মামলা দিয়েছিলেন, এবং সেই মামলায় আমাদেরকে হাইকোর্টে, সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদেরকে যেতে হয়েছিল। হ্যাঁ, সেটা মিথ্যা মামলা হয়েছে। এই মিথ্যা মামলা দেওয়ার কোনো মানে নেই। আমি সেটা বলি না, না, আমি জানিয়ে রাখি কাজী ফিরোজ রশীদ দর্শক যেমন এমন মন্তব্য করেছেন যে দুর্ভাগ্য আমাদের স্বৈরাচারের কাছ থেকে গণতন্ত্রের নসিহত শুনতে হচ্ছে, তেমনি শওকত মাহমুদ এবং আব্দুর রহমান এমপি অনেক দর্শক এমন মন্তব্য করেছেন যে কাজী ফিরোজ রশীদ বলছিলেন যে এখনের গণতন্ত্রের অবস্থা দেখলে মনে হয় যে 90 এর আগেও হয়তো বিশেষ খারাপ কিছু ছিল না। আব্দুর রহমান এমপি অসংখ্য ধন্যবাদ, কাজী ফিরোজ রশীদ এমপি ধন্যবাদ আপনাকে, শওকত মাহমুদ ধন্যবাদ। দর্শক, আজও আপনাদের সাফল্য গাথা দেখাবার সুযোগ হলো না। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর কাল রাজকাহনের ফোন লাইন থাকবে খোলা বৃহস্পতিবার রাত 10টা থেকে 12টা। আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ, তৈরি হবে নতুন রাজকাহন।